আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড দুইটা টপিকে টোটাল 200 মার্কের জন্য অ্যাকচুয়ালি তোমার কি কি পড়তে হবে, কিসে কিসে তুমি লাস্ট মুহূর্তে ফোকাস দিবে এবং এ প্লাস পাওয়ার জন্য তোমার বাংলা ফার্স্ট সেকেন্ড মিলিয়ে কোন টপিকে অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে, কি কি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসে একদম ডিটেলস কথাবার্তা বলবো। ওকে, সো ফার্স্ট অফ অল যদি আমি শুরু করি বাংলা প্রথম পত্র দিয়ে। বাংলা প্রথম পত্রে তুমি যদি এ প্লাস পেতে চাও, বাংলা প্রথম পত্রে তুমি যদি এ প্লাস পেতে চাও, তোমার প্রিপারেশন ইটসেলফ তোমাকে কমপ্লিমেন্ট পুরোপুরি করবে না। হ্যাঁ, প্রিপারেশন ইজ এ ভেরি বিগ থিং, বাট এইখানে তুমি যদি এ প্লাস পেতে চাও, তোমাকে শুধু প্রিপারেশন দিয়ে লাভ হবে না, তোমাকে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কেন এই কথাটা বললাম জানো? তুমি বাংলা সেকেন্ড পরীক্ষা দিবা, ইংলিশ ফার্স্ট সেকেন্ড পরীক্ষা দিবা, বাংলা সেকেন্ড মোটামুটি আছে, বাট ইংলিশ ফার্স্ট সেকেন্ড বলো, আইসিটি বলো এবং সো অন, যত পরীক্ষা আছে, কোন পরীক্ষাতে বাংলার মতো তোমাকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা খাইতে হবে না। এইটাতে টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি ক্রুশিয়াল। কারণ তোমাকে এখানে দেওয়া কি থাকে? এখানে দেওয়া থাকে 30টা এমসিকিউ এবং 60টা সিকিউ, 30টা এমসিকিউ এবং 60টা সিকিউ। তো 30টা এমসিকিউ 1 মার্ক করে 30 মিনিটের জন্য তো হয়ে যায়, বাট তোমাকে 60টা সিকিউ এর জন্য প্রতিটা সিকিউ যেখানে 10 মার্ক করে, তোমাকে এর জন্য সময় দেওয়া থাকে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা মানে 120 মিনিট, আর 30 মিনিট মানে টোটাল 150 মিনিট সময় তোমাকে দেওয়া থাকে। তুমি যদি প্রতি সিকিউ হিসাব করতে যাও, তুমি এইখানে অ্যাকচুয়ালি মানে 22 মিনিট পার সিকিউ, 22 মিনিট পার সিকিউ হচ্ছে তুমি এখানে পাচ্ছ। তার মানে তুমি যদি এখানে 22 পার মিনিট পার সিকিউ ধরো, তুমি দেখবা তোমার অ্যাকচুয়ালি মানে 60টা সিকিউ শেষ হচ্ছে না, 21 মিনিটের মতো সময় পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি তোমাকে যেটা ধরে আগাইতে হবে, তোমাকে হচ্ছে প্রতি সিকিউ 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এছাড়া তুমি লিখে শেষ করতে পারবা না, কারণ পসিবল না। তুমি যদি 21 মিনিট করেও না, তোমার 60টা সিকিউ তো টোটাল 100 মানে 2 ঘন্টা 27 মিনিট লাগবে, বাকি 3 মিনিট হাতে থাকবে। তুমি 21.5 মিনিটের মধ্যে মানে যদি একদম চুলচেরা বিশ্লেষণ করো, ওকে, তো অত চুলচেরা তো বিশ্লেষণ করা যায় না। তুমি টার্গেট রাখবা প্রতি সিকিউর জন্য 20 মিনিট। তাহলে 20 মিনিট টার্গেট নিয়ে তুমি যদি লেখা শুরু করো, দেখবা 21-22 মিনিট হইলেও শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবং একটা কাজ যেটা করবা, প্রথম থেকে হাত চালায় লেখার চেষ্টা করবা, যেন তোমার লাস্ট মুহূর্তে গিয়ে কোনো সৃজনশীল কাট শর্ট করতে না হয়, কিছু গ বা ঘ ছেড়ে আসতে না হয়। বাসা থেকে ডেইলি একটা সিকিউ প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? প্র্যাকটিস করে যাও। এবং তুমি এই প্র্যাকটিসটা কখন করবা, প্র্যাকটিসের পাশাপাশি কোন বেলায় কখন কি পড়বা, এইটা আমি যেরকম 24 ব্যাচকে পোস্ট আকার বলে দিছি ফেসবুকে, 25 ব্যাচকে যেরকম বলে দিছি, ইনশাল্লাহ তোমাদের 26 ব্যাচকেও আমি রেগুলার পোস্ট হিসাবে ইয়া করব, পাবলিশ করে হচ্ছে জানাই দিব। এবং এই ক্ষেত্রে আমার যে আমার পোস্টগুলোর হেডিং থাকবে হচ্ছে লাস্ট মোমেন্ট প্রিপারেশন গাইডলাইন, লাস্ট মোমেন্ট প্রিপারেশন গাইডলাইন। এই হেডিং এ আমার ফেসবুকে হচ্ছে তুমি পোস্ট পাবা, ঠিক আছে? এখন তোমরা যদি বলো তাহলে হচ্ছে আমি এটা ভিডিও আকারেও পাবলিশ করতে পারি। তো তোমরা এটা কি শুধু পোস্ট হিসেবেই চাও, নাকি এটা ভিডিও আকারেও হচ্ছে তোমাদের সামনে প্রেজেন্ট করবো এই চ্যানেলের মধ্যে, সেটাও তোমরা আমাকে জানাবা, ঠিক আছে? ফেসবুক পোস্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো ইনশাল্লাহ ইউটিউবে, বাট স্টিল তোমরা যদি ভিডিও চাও, আমি ভিডিও আকারেও হচ্ছে এই জিনিসটা তোমাদের কাছে নিয়ে আসতে পারি। ওকে, অন ডিমান্ড তোমাদের জন্য সবকিছু আসছে, চ্যানেল তোমাদের, সবকিছু তোমাদের, কন্টেন্ট তোমাদের জন্য। ইফ ইউ গাইজ রিয়েলি নিড ইট, আই উইল ডু দ্যাট ফর ইউ। ওকে, বাট এমনি ফেসবুকে তুমি অবশ্যই পাচ্ছ ইনশাল্লাহ, ঠিক আছে? ফেসবুকে ব্যাটেলস অফ বায়োলজি গ্রুপে তোমরা হচ্ছে জয়েন হয়ে যাবে। ব্যাটেলস অফ বায়োলজি গ্রুপে আমার এগুলা পোস্ট টাকায় লিখিত পাবা। ওকে, এই লিখিত জিনিস তোমার ভিডিও আকারে চাও কিনা আমাকে শুধু জানাই। ওকে, তো হোয়াট এভার, এই হচ্ছে মেইন কাহিনী। তো আমরা মোটামুটি টাইম ম্যানেজমেন্ট বুঝলাম। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের প্রিপারেশন, যে ভাইয়া বাংলা ফার্স্টের জন্য কি পড়বো, বাংলা সেকেন্ডের জন্য কি পড়বো। আসো, তো বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ডের জন্য বাংলা ফার্স্টে যদি আমরা গদ্যতে আসি, গদ্যর মধ্যে অ্যাকচুয়ালি দেখো, গদ্যর মধ্যে তোমার এখানে টোটাল 12টা গদ্য আছে। এইখান থেকে যেটা হচ্ছে বাংলার নব্য লেখক দিকের প্রতিনিবেদন, সাধু ভাষায় লেখা। তোমার হচ্ছে এখানে মেনলি সাহিত্য চর্চা নিয়ে বঙ্কিমচন্দ্রের একটা গদ্য এটা, যে হচ্ছে কখন লেখালেখি করা উচিত, কখন লেখা মহাপাপ, লেখকদের কি কি মাথায় রাখা উচিত, মানে উনি এইসব সাহিত্য চর্চা নিয়ে কথাবার্তা বলছে, ঠিক আছে? তো তুমি তো এখান থেকে যদি কোশ্চেন অ্যান্সার করতে চাও, দ্যাটস এ গুড স্পট। বাট এইখান থেকে তুমি হচ্ছে মানে এই জিনিসটা যেহেতু সাধু ভাষা লেখা এবং জিনিসটা একটু ক্রিটিক্যাল, তুমি এটা মানে চেষ্টা করো শেষ করার, তুমি এটা স্কিপ না করার ট্রাই করো, ঠিক আছে? একদমই না পারলে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারো, বাট এই জিনিসটা স্কিপ করা রিস্কি হয়ে যায়, বিকজ বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মানে ইনারা হচ্ছেন বাংলা সাহিত্যের এমন এক একজন মানে রত্ন লেভেলের সাহিত্যিক, যারা মানে বাংলা সাহিত্যের নাম বলে যাদের নাম চলে আসে, ঠিক আছে? তো বাংলা প্রশ্নে এদের সিকিউ গুলা বা এদের রিলেটেড যে গল্প বা কবিতাগুলো আছে, সেগুলো থেকে সিকিউ না দেওয়ার সম্ভাবনা খুবই কম, বুঝতে পারছো? সেই জন্য আমি বলবো যে এটা তুমি যথাসম্ভব চেষ্টা করো স্কিপ না করার। অন্তত মনে করো তুমি জানো একটা সিকিউ মোটামুটি ভাবে হইলেও এখান থেকে আসলে অ্যান্সার করতে পারো, সেই প্রিপারেশন রাখো। ওকে, এবং এখান থেকে মানে আমি যদি টপ প্রায়োরিটি বলি, অপরিচিতা, বিলাসী, তারপর হচ্ছে তোমার
এখান থেকে মানে আসলে বাংলা নবদিকে এটাকে হচ্ছে 3 স্টার দিতে হয়, কারণ এই তিনটাই আসলে এমন এমন জিনিস যে তোমার এই তিনটা থেকে সিকিউ মোটামুটি আসবেই, ঠিক আছে। অ্যাটলিস্ট তোমাকে যে 3 স্টার দিলাম না, এই তিনটা থেকে তুমি 2টা সিকিউ পাবা, হয় অপরিচিতা বিলাসী, নাহলে নব্য লেখক অপরিচিতা, নাহলে দেখবা হচ্ছে নব্য লেখক আর বিলাসী চলে আসছে, মানে এই তিনটা থেকে তুমি 2টা সিকিউ পাবাই ইনশাল্লাহ। ওকে, গদ্য অংশে কিন্তু মেইনলি আমাদের হচ্ছে মানে আমাদের 11টা থেকে তো 7টা অ্যান্সার করতে হয়, গদ্য অংশ থেকে আমাদের দিবে 4 সিকিউ, ঠিক আছে। তো 4 সিকিউ এর মধ্যে এখান থেকে আসার সম্ভাবনা আছে। সাহিত্যে খেলা এই জিনিসটা মানে ইম্পর্টেন্ট, বাট এদের মতো এত ইম্পর্টেন্ট না, দেখে যাবা। অর্ধাঙ্গী যথেষ্ট ইম্পর্টেন্ট, যৌবনের গান এটাও মোটামুটি আছে, ঠিক আছে। মানে তোমার ব্যাপারটা হচ্ছে কি যে এই দুইটা মিলায় এই দুইটার মধ্যে যে কোনো একটা থেকে আসবে, এই টাইপের একটা অবস্থা। ওকে, তারপর হচ্ছে জীবন ও বৃক্ষ, এইখানে হচ্ছে নর্মালি কোশ্চেন একটু ইজি টাইপেরই করে, বৃক্ষের অবদান বা বৃক্ষের সাথে মানুষের হচ্ছে যারা তোমার যেসব মানুষ হচ্ছে মানে বৃক্ষের মতো তোমার মানে পরার্থপর হিসেবে মানুষের জীবনে অবদান রাখে, সেরকম কনসেপ্ট নিয়ে আসতে পারে। গন্তব্য কাবুল আসার জন্য একটা যথেষ্ট ইম্পর্টেন্ট টাইপের একটা প্যাসেজ, কারণ এইখানে হচ্ছে তোমার মানে লেখাটা অনেক বড়, গল্পটা অনেক বড়, এখান থেকে কোয়েশ্চেন আসার মতো অনেক কনসেপ্ট আছে। তোমার কালচারাল অ্যাসপেক্ট থেকে আসতে পারে, আফগানিস্তানের বিভিন্ন ঘটনা থেকে আসতে পারে, তারপর হচ্ছে লেখকের মানে এক একটা ঘটনা আছে না এখানে, যে উনি যে গেছিলেন, তো উনার বিভিন্ন ঘটনার সাপেক্ষে হচ্ছে তোমাকে সিকিউ দিতে পারে, এবং এটা যেহেতু অনেক হিউজ বা অনেক বড় একটা মানে গল্প, তো এখান থেকে মানে প্রশ্ন করার অনেক বড় স্কোপ আছে, বুঝতে পারছো। মাসি পিসি রেইনকোট, মানে এই এই কয়েকটা যে এখানে আমি কয়েকটা জায়গা দিলাম, যে তোমার হচ্ছে এখানে বাংলা নবদিকক অপরিচিতা, এখানে হচ্ছে বিলাসী, মানে এই কয়েকটা তুমি স্কিপ করতে কোনোভাবেই পারবে না। প্রিপারেশন যদি লাস্ট মুহূর্তে নাও থাকে, স্টিল তোমাকে পড়ে যাইতে হবে এই টাইপের প্যাসেজ এগুলো, বুঝছো, মানে এরকম 3 স্টার টাইপের প্যাসেজ। মাসি পিসিতে তোমার হচ্ছে মেইনলি হয় তোমাকে আহ্লাদের সাথে দেখাবে যে আহ্লাদের মতো হয় নারীর অসহায়ত্ব, এই পয়েন্টটা তুলে ধরতে বলবে, এই পয়েন্টের সাথে তোমাকে মানে মিক্স করে হয়তো একটা চরিত্র দেখাবে যে তার সাথে আহ্লাদের সাদৃশ্য বৈসাদৃশ্য প্রতিচ্ছবিটা দেখাও, এবং হচ্ছে তোমার যোগু গোকুল এদের দিয়ে হচ্ছে তোমার সমাজে যে মানে একটা পুরুষতান্ত্রিক সমাজের যে ব্যাপারগুলো তুলে ধরা হয় সেই জিনিসগুলো হচ্ছে তোমাকে দেখাবে, ঠিক আছে, সেই জিনিসগুলো প্রশ্ন দিবে। কপিল দাস মুর্মুর শেষ কাজ নেকলেস, এই দুইটা ইম্পর্টেন্ট, বা এই দুটাকে আমি বলবো এই হিসাবে, এই যে কয়েকটা জিনিস যেমন হচ্ছে তোমার গন্তব্য কাপুর, কবি দাস মুর্মুর, এরা কয়েকজন, নেকলেস, এরা হচ্ছে ইয়াতে ছিল না, শর্ট সিলেবাসে এতদিন ছিল না, 26 ব্যাচ হচ্ছে এইগুলোর উপরে যে বাংলা নবদিকের প্রতি লেখক দিকের প্রতি নিবেদন। তো এই যারা যারা আছে এদের সাথে হচ্ছে 26 ব্যাচের প্রথম দেখা হচ্ছে করোনার পর, সো কোয়েশ্চেন আসার সম্ভাবনা এই জায়গা থেকে বেশি, বাট তাই বলে অপরিচিতা বিলাসী এগুলা যা বাদ দিবে, নট লাইক দ্যাট, ঠিক আছে। মানে এই চারটাকে তুমি কোনোভাবেই স্কিপ করতে পারবা না, এই টাইপের হচ্ছে, ঠিক আছে। তো আমি আবারও বলি, এই যে এইখানে যে কয়েকটা দিলাম, এই 3টা, এখানে এই 4টা, তুমি হচ্ছে গন্তব্য কাবুল দেখো মোটামুটি 6টা, আর এই থেকে এই 2টা দেখে যাও, তাইলে মোটামুটি তোমার এখান থেকে 2 থেকে 3টা সিকিউর প্রিপারেশন এনশিওর হলো, 2 থেকে 3টা সিকিউর প্রিপারেশন এনশিওর হলো। বাকিগুলো যদি ভালো পারো দেখে যাবা, বাট কথা হচ্ছে যদি টপ ইম্পর্টেন্স বলো, আই উইল রিকমেন্ড দিস থিংস। ওকে, পদ্ম থেকে আমরা কি দেখবো, পদ্ম থেকে আমরা কি দেখবো, এমন গরম পড়ছে ঘামতেছি, হোয়াটএভার। ঋতু বর্ণন, এখানে 6 ঋতু নিয়ে কথাবার্তা বলা আছে, 6 ঋতুর বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আসতে পারে, 6 ঋতুর মধ্যে যে কোনো ঋতুর সাথে কবিতা সাদৃশ্য উদ্দীপকের সাথে তোমাকে হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিতে পারে, করতে বলতে পারে। আর আরেকটা হচ্ছে একটু কঠিন করলে এর সাথে মানব মনের সম্পর্ক করে দেখাতে পারে, ঠিক আছে, তো এটা 2 স্টার। বাট এইখান থেকে যদি আমি 3 স্টার বলি, এই 3টা দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত, সোনার তরী রবীন্দ্রনাথ, বিদ্রোহী কাজী নজরুল, মানে 3টাই হচ্ছে তোমার বাংলা সাহিত্যে কবিতার রাজ্যে ডমিনেটিং 3জন মানুষের লেখা, ঠিক আছে। এই 3টা খুব ভালো করে পড়তে হবে, এই 3টা থেকে একটা থেকে 2টা সিকিউ তুমি মাস্ট আশা করতে পারো, অন্তত একটা সিকিউ আসবেই, একটা সিকিউ আসবেই। ওকে, 2টাও আসতে পারে, একটা সিকিউ এই 3টার যে কোনো একজন থেকে আসবেই, 2টাও আসতে পারে, ঠিক আছে, আমি বারবার বলতেছি। সুচেতনা, ঠিক আছে, কবিতাটা একটু কঠিন, চেষ্টা করো, বাট তুমি হচ্ছে এই জায়গায় আমি বলবো সুচেতনাটা তুমি 1 স্টার হিসেবে রাখো, তুমি চেষ্টা করবে প্রতিদানটা ভালো করে পড়তে, প্রতিদান ছোটর মধ্যে সহজ আছে, আইসা পড়লে অ্যান্সার করে দিতে পারবা, আসবে কিনা এটা একদম শিওরলি বলা যাচ্ছে না, বাট আসলে অ্যান্সার করে দিতে পারবা। এই পাশ থেকে আসার মতো হচ্ছে তাহারই পরে মনে, এটা পদ্মা আছে, অত ইম্পর্টেন্ট না, বাট পদ্মা আছে, 18 বছর বয়স ভেরি ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি 1969, আর আমি কিংবদন্তের কথা বলছি, এই 2টা একসাথে ইম্পর্টেন্ট, বুঝছো, মানে সিকিউ আসার জন্য এই 2টা থেকে যে কোনো একটা থেকে আসবে, আর বাকি আরেকটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা আসতে পারে, তো এখান থেকে 18 বছর বয়স তাহার এই পরে মনে হচ্ছে তোমার থার্ড সিকিউর আসার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই আর কি, মোটামুটি ভাবে আমি বলবো এইখান থেকে তুমি হচ্ছে যে কয়টা স্টার দিয়েছি সে কটাও দেখবাই, প্রত্যাবর্তন লজ্জা মোটামুটি আছে, এটা অত আহামরি মানে
এটা হচ্ছে একদম যে আসবেই মাস্ট এই টাইপের ইম্পর্টেন্ট না, পারলে তো খুবই ভালো, তাই না? মানে ভালোর তো কোনো শেষ নাই, তুমি যত পারবা যত পারবা তুমি সব দেখে যাবে, তুমি তোমার জন্য যথাসম্ভব হচ্ছে বেস্ট প্রিপারেশন নিবা। বাট একদম ফোকাস যদি বলতে বলো যে ভাইয়া এক্স্যাক্টলি কি কি পড়বো, আমি বলবো যে যে কয়েকটা আমি 3 স্টার অ্যান্ড অ্যাবাভ দিছি এই কয়েকটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ওকে, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তো এই তিনটা তো পড়তেছো, ঋতু বর্ণনটাও ভালো করে দেখে ফেলো, এখান থেকে পরিধানটা ভালো করে দেখে ফেলো, 5টা হইলো, আর এখান থেকে 6, 7, 8 মোটামুটি 8টা হইলো। ওকে, এবং ব্যাকআপ হিসেবে আমরা তাহারই পড়ে মনে 9টা, মানে পদ্ম থেকে আমরা মোটামুটি বেশি সিকিউ হচ্ছে যেন কভার দিতে পারি সেটা চেষ্টা করছি, কারণ পদ্ম থেকে 3টা সিকিউ আসবে, ওখান থেকে 2টা দিতে হবে, ঠিক আছে? সো এইখানে কিন্তু আমার জায়গাটা খুব টান টান, তাই না? এখানে কিন্তু আমার জায়গাটা খুব টান টান। এবং আমাকে টোটাল যদি 7টা সিকিউ দিতে হয়, মানে তুমি একটা জিনিস দেখো, আমাকে যদি টোটাল 7টা সিকিউ দিতে হয়, 7টা সিকিউর মধ্যে আমার 4টা আসবে মানে আসলে এভাবে না, আমার 11টা সিকিউ থেকে তো 7টা দিতে হবে, তাই না? তো 11টা সিকিউর মধ্যে 4টা আসবে গদ্য থেকে, 3টা আসবে পদ্য থেকে, 2টা নাটক, 2টা উপন্যাস। তো আমি তো এখান থেকে একটা দিচ্ছি, এখান থেকে একটা একটা করে দিচ্ছি, এবং একটা একটা হচ্ছে কমন কনসেপ্ট আসবে নাটক উপন্যাস থেকে, আর একটা হয়তো একটু ক্রিটিক্যাল বা একটু পেঁচাইতে পারে, তোমার কাছে মনে হতে পারে যে হয়তো ঘ পারি না বা ঘ পারি না, এরকম মনে হতে পারে। তোমার এখান থেকে 2টা দিতে হবে, এখান থেকে 2টা দিতে হবে, মানে এটা তো মাস্ট, ঠিক আছে? তুমি জানো মাস্ট পার্ট গুলো সেজন্য পারো, তো ওই হিসাবে সাজেশনটা দেওয়া। এখন এক্সট্রা একটা তুমি কোত্থেকে দিবা, নাটক উপন্যাস থেকে দিবা নাকি গদ্য পদ্য থেকে দিবা, তোমার প্রত্যেক জায়গায় একটা অন্তত স্কোপ রাখা লাগবে, ঠিক আছে? এক্সট্রা মান তুমি চাইলে এখান থেকেও দিতে পারো অথবা এখান থেকেও দিতে পারো। ওকে, বাট এক্সট্রা যে আমি পদ্মর ক্ষেত্রে একটু সাজেশন বাড়ায় দিলাম বা হচ্ছে তোমার গদ্যের ক্ষেত্রে একটু বাড়ায় বললাম, সেটা কারণ হচ্ছে তুমি দেখবা একটা প্রশ্নের মধ্যে সাজেশন কিন্তু 100% কখনই ফলো করবে না, ঠিক আছে? তোমাকে যদি 60% কমন কোশ্চেন দেয়, 20% কমনের মধ্যেই পেঁচায় দিবে, আর বাকি 10 to 20% তোমার সাথে মানে একটু কঠিন জিনিসপাতি দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারছো? তো এই জন্য কয়েকটা ব্যাকআপ চ্যাপ্টার রাখা, যেন যে চ্যাপ্টারগুলো তুমি পড়ে গেছো, ধরো সেখান থেকে আসছে, কমনই আসছে, 18 বছর বয়স থেকে আসছে, বাট এমন কঠিন করে দিছে, এমন একটা কঠিন ধরো তোমার উদ্দীপক দিছে বা প্রশ্ন এমন কঠিন করছে, তুমি যদি এটা থেকে লিখতে চাও, মানে হ্যাঁ লিখবা না না লিখবা নাকি কিভাবে গোছাবা তুমি বুঝতেছো না। জিনিস কমনই পড়ছে, বাট কমন মানে যে ইজি আসবে এটা কিন্তু সবসময় না। তো সেই জন্য কিছু ব্যাকআপ চ্যাপ্টার রাখা, যেন তুমি একটু কমনের মধ্যে কঠিন পড়লো সেটা পরিবর্তে আরেকটা অ্যান্সার করে আসতে, এই জন্য সাজেশন একটু বাড়ায় বলা এখানেও এবং এইখানে, ঠিক আছে? সহপাঠ, সহপাঠের মধ্যে আমাদের নাটক হিসাবে আছে সিরাজউদ্দৌলা, এবং নাটক সিরাজউদ্দৌলার মধ্যে সিরাজউদ্দৌলার নিজস্ব যে কথাবার্তা আছে সেইগুলা ছাড়াও, মানে তোমার এখান থেকে মেনলি যেটা লাগবে যে এখানে অঙ্ক দৃশ্য কয়টা এবং স্পেসিফিক কিছু উক্তি আছে, উক্তি কোনটাকার, উক্তি কোনটাকার, এই কয়েকটা এখান থেকে একটু কোয়েশ্চেন কমনলি বেশি আসে তোমার খতে বলো, খতে হ্যাঁ খতেও আসে, কতেও আসে, এমসিকিউতে মাঝে মধ্যে দিয়ে দেয় কোনটা কার উক্তি, অঙ্গ কয়টা, দৃশ্য কয়টা, ইম্পর্টেন্ট লাগবে। এবং এছাড়া তুমি যদি সিরাজউদ্দৌলা দেখো, এখানে যে যে কনসেপ্ট থেকে মেইনলি কোশ্চেন আসে, বেশিরভাগ দেখা আপনজনের বিশ্বাসঘাতকতা, মীর জাফর বা হচ্ছে তোমার ওই জগৎ শেঠ, উমিচাঁদ যারা আছে তাদের পার্ট থেকে আসে, যে ওর সাথে কার সাদৃশ্য রয়েছে, বৈশক্তির আক্রমণ চক্রান্ত, তোমার ক্লাইভ যে মানে ইংরেজরা যে বাণিজ্যের উদ্দেশ্যে বাংলাদেশে এসে নবাবী ক্ষমতায় হাত দিয়ে বাংলার যে মানে রাজনৈতিক ক্ষমতা সেটা হস্তক্ষেপ করে এবং মানে বাংলাকে পরাধীন করে ফেলে 200 বছরের জন্য, বাংলার স্বাধীনতার মানে স্বাধীনতাটাই চলে যায়, পুরোপুরি স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় যদি আমি সাহিত্যিক ভাষায় বলি, তাই না? তো এই জায়গা থেকে আসতে পারে যে বৈশক্তির আক্রমণে কিভাবে দেখা যেত হচ্ছে, মানে এটা তোমার উদাহরণ দিল, উদ্দীপক দিল যে গ্রামবাসীরা হচ্ছে একসময় শান্তিতে ছিল, গ্রামে একটা মোড়ল ছিল, বাইরে থেকে কিছু লোক বা হচ্ছে শহর থেকে কিছু মানুষ আসলো ব্যবসা করতে, তারা ব্যবসার সুবাদে এসে ওই যে মোড়লের সাথে বা গ্রামের যে প্রধান তার সাথে খাতির করে এক পর্যায়ে তাকে উৎখাত করে দিল এবং গ্রামের কন্ট্রোল তারা নিয়ে নিল। সেটা কি তোমার ইংরেজদের সাথে, মানে ইংরেজ যেরকম নবাবী ক্ষমতায় নিয়ে নিতে সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করে, সেটার সাথে মিলে গেল না? এখান থেকে আসতে পারে স্বাধীন বাংলার পরাজয়, এখান থেকে আসে, মানে এটা এভাবে একদম বাংলার সাথে তোমার মানে এভাবে রিলেটেড, ঠিক আছে? এক্সট্রা আইসোলেট ভাবে তুমি এভাবে রিলেটেড। প্রতারকদের নিচতা, এটা হচ্ছে যে বিশ্বাসঘাতকতার সাথে আসে, সিরাজ এবং তার সহচরদের দেশপ্রেম, তোমার হচ্ছে মীর মদন যারা আছে সিরাজউদ্দৌলার সাথে হচ্ছে একদম লাস্ট পর্যন্ত যুদ্ধ করছে তাদের কথা, স্বার্থান্ধতা, অর্থলোভ, মানে এগুলো হচ্ছে তোমার মানে রিলেটেড, একদম মেইন কনসেপ্ট মিলে উপরে 4টে। এখন এগুলোর সাথে একটু হচ্ছে ঘুরে ফিরে এটাকে একটু ভেরিয়েশন করে নিচের কনসেপ্টগুলো দিতে পারে, যে তোমার স্বার্থান্ধতা আছে, অর্থলোভ আছে, উমিচাঁদ জগৎশেঠ যেটা করছে, কঠিন পরিস্থিতি ধৈর্য ধারণ, এখানে হচ্ছে তোমার সিরাজের এই গুণটার কথা আছে, ঠিক আছে? এগুলাও আসতে পারে, যদি একটু আনকমন করে নিচের এগুলা থেকেও দিতে পারে, বাট টপ ইম্পর্টেন্স আমি বলবো উপরের এই 3টা, ঠিক আছে? উপরের এই 3টা, স্বাধীন বাংলা পরাজয়, আপনজনের বিশ্বাসঘাতকতা, বহিঃশক্তির আক্রমণ বা চক্রান্ত, এগুলো। ওকে, লাল সালু, লাল সালুর মধ্যে মেইন হচ্ছে ভন্ড মজিদার কাহিনী, এবং ওকে যতজন হচ্ছে মানে ভুল
প্রুফ করতে গেছে ততজনকে সে হচ্ছে টেকনিক্যালি সরাই দিছে। ওর কাছে যাদেরকে থ্রেট মনে হয়েছে ও সরাই দিছে। তাহের কাদেরের বাপ দেখছে প্রতিবাদী, সরাই দিছে। মানে ঘটনা সাজা এমন ভাবে তাকে ভিলেনাইজ করছে, ভিলিফাই করছে যে সে নিজেই যেন নিজের গিল্টে পড়ে গেছে, ঠিক আছে। এবং তার সাথে যে লাগতে আসে বা তার উপর যে সন্দেহ করছে সেইটাকে হচ্ছে প্রতিশোধ পরায়ণতা হিসেবে দেখছে। এবং তোমার হচ্ছে গ্রাম বাংলার সাধারণ মানুষ তাকে সরল বিশ্বাসে গ্রহণ করছে। তো এই যে কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ সমাজ, ধর্ম ব্যবসা, এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসে, এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসে। এবং আরেকটা জিনিস সবচেয়ে বেশি আসে হচ্ছে প্রতিশোধ পরায়ণতা, ঠিক আছে। অজ্ঞতার সুযোগ নিয়ে স্বার্থ লাভ, এটার সাথে হচ্ছে তোমার আক্কাসের যে কথাটা, যে ও হচ্ছে গ্রামে স্কুল দিতে চাইছিল কিন্তু এটা হচ্ছে মসজিদ দিতে দেয়নি, তো এটা অন্যায় প্রতিবাদ হিসেবে এটা আসবে না। অন্যায় প্রতিবাদ হিসেবে তোমার হচ্ছে তাহের কাদের বাপের ব্যাপারটা আসতে পারে। আর অজ্ঞতার সুযোগ নিয়ে স্বার্থ লাভ, এটা হচ্ছে তোমার আক্কাসের সাথে মিলাই দিতে পারে, যে স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের মানুষকে প্রকৃত শিক্ষা আলোকিত করতে চাইছিল। কিন্তু একবার যদি মানুষ সত্যটা জেনে যায় তখন আর মসজিদকে বিশ্বাস করবে না। ও যে একটা মানে ফেক একটা ভয় বা একটা পরিবেশ বিরাজ করে রাখছে যেটা দিয়ে ও কামায় খাইতেছে, সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ও আক্কাসের স্কুল করা ব্যাপারটারে ঘুরে দিছে। মানে পুরো এমন ভাবে আক্কাস হচ্ছে স্কুল করতে ও আচমকা বলে তোমার দাড়ি কই মিয়া, মানে পুরো ভিন্ন ভাবে অ্যাটাক করছে, তাই না? তো এই যে এই অজ্ঞতার সুযোগটা যেন নষ্ট না হয়, এই স্বার্থ লাভটা যেন না হয়, এখান থেকে কোশ্চেন আসতে হবে, ঠিক আছে। ধর্ম ব্যবসা তো আছেই। আর কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ সমাজে তোমার হচ্ছে মানুষের কুসংস্কারকে কেন্দ্র করে সে হচ্ছে গ্রামে প্রতিপত্তি খাটায়, সে বিভিন্ন রকম যে ঘটনাগুলা ঘটাইছে, বিভিন্ন রকম যে কাজ কারবার গুলা করছে, ওই সবকিছু এখানে বলা আছে। ওকে, সবকিছু এখানে বলা আছে। অন্যার প্রতিবাদ এখানে একটা জিনিস আসতে পারে, তোমার হচ্ছে জমিলার কাহিনীটাও আসতে পারে। এখানে দুইজন আছে, মানে এখানে তাহের কাদেরের বাপও আছে, আবার হচ্ছে জমিলাও আছে, ঠিক আছে। তাহের কাদের বাপ ডিরেক্টলি যায় না, বাট জমিলারটা বেশি যায়, ঠিক আছে। তাহের কাদের বাপ ডিরেক্টলি আসলে অন্যার প্রতিবাদের সাথে ওভাবে যায় না, মানে প্রতিবাদী একটা স্বর ছিল তো, বা একটু সরব একজন ছিল তো, সেই হিসাবে যায়। ডিরেক্ট অন্যার প্রতিবাদ হিসেবে মনে হয় যায় না। অন্যার প্রতিবাদ হিসেবে তুমি জমিলা কথাটা বলতে পারো যে যাই কথা যায় সে বিরুদ্ধাচরণ করে, ঠিক আছে, এইগুলো আর কি। বাট মোটামুটি তোমাকে এই কয়েকটা কনসেপ্ট দেখানোর উদ্দেশ্য, কারণ তোমার সিরাজউদ্দৌলা লাল সালু দুইটা থেকে মোটামুটি তোমাকে অ্যান্সার করতে হবে। তো অ্যান্সার করতে গেলে উদ্দীপকের সাথে তোমাকে কোন কোন কনসেপ্ট দিয়ে লাল সালুর সাথে উদ্দীপকটা কানেক্ট করতে হবে, সে কয়েকটা কনসেপ্ট আমি এখানে এবং এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে। বাংলার আমি ওয়ান শট দিতে পারতাম, বাট হচ্ছে সময়ের স্বল্পতা, আমি যদি এখন মানে জাস্ট অল্প সময়ের মধ্যে এতগুলো কন্টেন্ট তোমাকে দিতে চাই, বাংলা ফার্স্টের জন্য যে কোয়ালিটিটা তোমাকে দেওয়া দরকার, যে তুমি লাস্ট মুহূর্তে আমার ক্লাস দেখা পরীক্ষা দিতে যাবা, সেই কোয়ালিটি আমি ইনশিওর নাও করতে পারি, হইতেই পারে। এক্সেসিভ কন্টেন্ট একসাথে দিলে এই জিনিসটা নাও হতে পারে। সেজন্য আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি, সাজেশনটা পড়ো। অনলাইনে ভালো ভালো অনেকের ক্লাস আছে, অনেক ভালো ভালো বাংলা টিচার আছে, তাদের যাদের ক্লাস তোমার ভালো লাগে তাদের এখান থেকে জাস্ট তোমার যে জায়গাটা প্রবলেম সেই জায়গাটাতে, ওকে। মানে এখান থেকেও আমি সাজেস্ট করবো যতটা সম্ভব নিচে পড়ো, যেটুকু জায়গায় নিজে আটকাবা, যেটুকু জায়গায় তোমার গ্যাপ থাকবে সেইটুকুতে তুমি শুধু ক্লাস দেখো। ইভেন আমি বাংলা সেকেন্ডের ক্লাস যখন দিব, তোমার যদি বাংলা সেকেন্ডে গ্যাপ না থাকে আমি বলবো আমার ক্লাসও করার দরকার নেই। যত বেশি নিজে পড়বা, নিজে প্র্যাকটিস করবা, নিজে সলভ করবা, নিজে ইমপ্রুভ করবা, ঠিক আছে। ক্লাসটা হচ্ছে তোমার গ্যাপ ফিল আপের জন্য, তোমার রিভিশনটা গুছিয়ে দেওয়ার জন্য। এবং এই জন্য আমি ওয়ান শট নিয়ে একটা ভিডিও আপলোড করছি, যে ওয়ান শট ব্লেসিংস নাকি ট্র্যাপ, ঠিক আছে। তুমি সেটাও কিন্তু চেক আউট করতে পারো। সো হোয়াট এভার, অনেক কথাবার্তা বললাম, আমরা এখন বাংলা দ্বিতীয়তে আসি। বাংলা দ্বিতীয়র কথা যদি বলতে হয়, বাংলা দ্বিতীয় দুইটা পার্ট, ব্যাকরণ এবং নির্মিতি, ঠিক আছে। তো ব্যাকরণের কথা যদি বলতে হয়, ব্যাকরণে তোমার টোটাল 30 মার্ক, ওকে। তো এখন প্রত্যেকটা জায়গায় তোমার হচ্ছে ক এবং খ আছে। মানে কটা হচ্ছে তোমার রচনামূলক একটা জায়গা, কটা হচ্ছে তোমার রচনামূলক, সবখানে রচনামূলক, এখানে লেখা বেশি, এখানে সবগুলো লেখা বেশি। আর এটা হচ্ছে নির্ণয়মূলক, এখানে হচ্ছে তোমাকে 5টা উচ্চারণ লিখতে বলবে, 5টা বানান লিখতে বলে, 5টা শব্দ গঠন করতে হবে, এখানে তোমার নির্ণয়মূলক বেশি, ঠিক আছে। এখন এই দুইটার মধ্যে দুইটারই নিজস্ব সুবিধা এবং অসুবিধা আছে। রচনামূলক যে পার্ট, যে বাংলা উচ্চারণ নিয়ম থেকে যে দুইটা কোশ্চেন আসতেছে, এর মধ্যে রচনামূলক পার্ট, উচ্চারণ, বানান, ব্যাকরণ, শব্দ শুনে যাই বল না কেন, এটার সুবিধা হচ্ছে এখান থেকে প্রশ্ন একদম ফিক্সড, এখান থেকে প্রশ্ন 100% ফিক্স, এখান থেকে প্রশ্ন হচ্ছে 100% ফিক্স। প্রিপারেশন নিতে খুবই অল্প সময় লাগবে, কিন্তু ঝামেলা হচ্ছে লেখা বেশি, এখানে ঝামেলা হচ্ছে লেখা বেশি। তুমি যদি বেশি লেখাতে আপত্তি না থাকে, প্রিপারেশন অল্প করে নিতে চাও, যে আমি ফিক্স জিনিস পড়ে যাবো, ফিক্স জিনিস আসবে, পড়তে পারো। আর একটা জিনিস, যেটা যেহেতু এটা রচনামূলক, অনেক বড় কিছু লিখতে হয়, 5 আউট অফ 5 যে তোমাকে সবসময় দিবে এটা 100% শিওরিটি কখনোই দেওয়া যায় না। কারণ বাংলা পরীক্ষায় এটা হচ্ছে অনেক আগে থেকে ট্রেন্ড আছে যে ফুল মার্ক তারা সহজে দিতে চায় না। হ্যাঁ দেয়, বর্তমান সময়ে দেয়, বাট স্টিল ট্রাই করে যে 1-2 মার্ক যদি না দেওয়া যায় একটু তারা হাতে রাখার চেষ্টা করে, ঠিক আছে। তুমি যখন বর্ণনামূলক লিখতেছো, এখানে তোমার দেখা যায় যে 5-এ 4 দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, একটা গণহার, একটা কমন মার্ক হিসেবে 5-এ 5 দেয় না এমন না, বাট সবসময় দিবে এমন কোনো কথা নেই। বাট এইখানে তুমি 5টা লিখছো, 5টা হয়ে যায়, 5-এ 5 দিতে বাধ্য।
এইখানে তোমার লেখা কম, এখানে তোমার লেখা কম, মার্ক মানে মার্কের সিউরিটি বেশি, তুমি মার্কের সিউরিটি বেশি, কিন্তু ঝামেলা খালি একটা জায়গায়, ঝামেলা খালি একটা জায়গায়। সেই ঝামেলাটা হচ্ছে এটার জন্য প্রিপারেশন বেশি নিতে হয়, প্রিপারেশনটা একটু বড় করে নিতে হয়, প্রিপারেশন বেশি লাগে। মানে এখন তুমি যদি প্রিপারেশন বেশি নাও তোমার পরীক্ষা হলে লিখতে কম হবে, আর তুমি যদি প্রিপারেশন কম নাও বা প্রিপারেশন অল্প পরে হচ্ছে কভার করছো তাহলে তোমাকে লিখতে বেশি হবে। এখন তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী ট্রাই করবা বা তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী চয়েস করবা যে আমি প্রিপারেশন বেশি নিতে রাজি নাকি আমি লেখা বেশি লিখতে রাজি। ঠিক আছে, আমি যেমন পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে আমি দরকার হয় প্রিপারেশন বাড়ায় নিব, কিন্তু বাংলা সেকেন্ডে এমনি নির্মিত অংশে প্রচুর প্রচুর লেখা, আমি যেন ওইখানে বেশি সময় দিতে পারি, অন্য যেসব জায়গায় আমি আমার লেখাটাকে মিনিমাইজ করে মার্ক তুলতে পারবো আমি সেইগুলাই ইনশিওর করবো। তুমি যদি এখানে সব রচনামূলক এই 6টার জন্য 6 রচনামূলক লিখতে চাও না, তোমার মিনিমাম 40 মিনিটস লাগবে, মিনিমাম 40 মিনিটস লাগবে। মানে 40 মিনিটস এর নিচে তুমি সবগুলা থেকে রচনামূলক অ্যান্সার করে কভার করতে পারবা না। কিন্তু নির্ণয়মূলক তুমি যদি সবগুলাতে নির্ণয়মূলক দাও তোমার 25 থেকে 30 মিনিটের মধ্যে নির্ণয়মূলক শেষ হবে। যেমন আমার পার্সোনালি 20 থেকে 25 মিনিট লাগতাম, 20 থেকে 25 এক্সট্রিমলি ফাস্ট হয়ে যায়, আমি তোমাকে 20-30 মিনিট বললাম, বাকি আড়াই ঘন্টা তুমি শুধু নির্মিতিতে টাইম দাও, ধুমায় লেখো, কোনো সমস্যা ধুমায় লেখো, সেজন্য এখানে টাইমটা বাঁচায় রাখো, এখানে টাইমটা বাঁচায় রাখো। ওকে ওকে, তুমি যদি চাও ভ্যারিয়েশন করে করতে পারো, আমি এটা রচনামূলক দেখবো, এটা কঠিন লাগে, এই দুটো আমি নির্ণয়মূলক, সরি উল্টা বলছি, এই দুটো সহজ লাগে, এই দুটো আমি নির্ণয়মূলক দেখবো, এবং এই দুটো কঠিন শব্দ শ্রেণী শব্দ গঠন আমি এখান থেকে রচনামূলক পড়ে যাবো। কারণ উপসর্গ কাকে বলে, কত প্রকার কি, অথবা প্রত্যয় কাকে বলে, কত প্রকার কি, এই পর্যন্তই প্রশ্ন আসবে, এখান থেকে এইগুলো ফিক্সড, আমি এগুলো অ্যান্সার করলাম, এখান থেকে বাক্যতত্ত্ব অপপ্রয়োগ শুদ্ধপ্রয়োগ দিলাম, আর মোটামুটি সব মিলে 30 মিনিটের মধ্যে হয়ে গেছে, ইউ ক্যান গো ফর ইট। ঠিক আছে, আমি তোমাকে ওভারঅল দুইটারই সুবিধা এবং অসুবিধা বললাম। এখন হচ্ছে সাজেশন, উচ্চারণ নিয়ম থেকে তুমি যদি ব্যাখ্যামূলক পড়ো তুমি দেখবা ঘুরে ফিরে এই কয়টাই আসে, এর মধ্যে তোমার হচ্ছে অধ্বনিটা একদম মাস্ট, এটা আসবেই। এখন আদ্য মধ্য অন্ত এভাবে আলাদা করে আসার মধ্যে আদ্যটা এবং মধ্যটা বেশি আসে, অন্ত একটু কম আসে, এই থেকে এ ধরনের উচ্চারণটা দেখতে পারো। আর বফলা মফলা জফলার মধ্যে তোমার একটু বফলাটা আসতে দেখা যায়, বফলা আর জফলাটা। ঠিক আছে, মোটামুটি তুমি যদি আদ্য আর মধ্য অপরা যাও তোমার অধ্বনি আলাদা করে পড়া লাগবে না, কারণ তুমি এই দুটো মিলাই হচ্ছে এখানে অ্যান্সার করে দিতে পারবা। তোমার মিলে 1 2 3 4 এখানে 4টা কোশ্চেন পড়া লাগতেছে, তুমি তাহলে একদম শিওর কনফার্ম। আর যদি 5টা শব্দ পড়তে চাও এখানে জাস্ট বোর্ড কোশ্চেন অনলি এনাফ। প্রত্যেকটার ক্ষেত্রে নির্ণয়মূলক বোর্ড কোশ্চেন যা যাচ্ছে না গত 15-20 বছরে দেখা যাবে একদম শিওর শর্ট কমন, এটা একদম মানে কয়েক বছর ধরে 10-15 বছর ধরে এই ট্রেন্ড ফলো হয়ে আসতেছে। ঠিক আছে, ব্যাখ্যামূলক যদি বাংলা বানান দেখতে চাও, বাংলা বানানের মেইনলি হচ্ছে তোমার এই কয়েকটা দেবা, তৎসম শব্দে 5টা, অতৎসম শব্দে 5টা নিয়ম দেখবা। কারণ এই তুমি যদি তৎসমের 5টা নিয়ম অতৎসমের 5টা নিয়ম দেখা যাও, তুমি এখান থেকে তোমাকে নরমালি বাংলা বানানের 5টা নিয়ম বলেও তুমি ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। এবং তোমার হচ্ছে এই তৎসম অসৎসম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটু ঘুরে ফিরা করলে নত্য সত্য বিধান দিতে পারে, অত ইম্পর্টেন্ট না, বাট দিতে পারে, একটু দেখা রাখো কয়েকটা নিয়ম। ঠিক আছে, একটু দেখা রাখো, অত ইম্পর্টেন্ট না, বাট তুমি যদি এখান থেকে অ্যান্সার করার জন্য রেডি থাকো এই দুইটা একটু দেখা যাও, আমার রিকোয়েস্ট থাকবে। অত ইম্পর্টেন্ট না, বাট স্টিল মানে রিস্ক নিও। আর এখান থেকে যদি বানান দেখা যাও, বোর্ড অনলি ইজ এনাফ, একদম 100% এখান থেকে আসবে ইনশাআল্লাহ। ওকে, ব্যাকরণিক শব্দ শ্রেণী। আচ্ছা, ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে এখানে যে আমি যে 5টা কোশ্চেন দিছি না, ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে এখানে আসলে 5টাই পড়া লাগবে, ঠিক আছে। তোমার হচ্ছে আবেগ শব্দ অনেকবার আসে, ক্রিয়াপদ অনেকবার আসে, বিশেষণ তো আসেই, শব্দ শ্রেণীর কয়েক ভাগ এটাও মাঝে মধ্যে চলে আসে। ঠিক আছে, প্রথমটাই মনে হয় একটু কম ইম্পর্টেন্ট এখান থেকে, বাকি চারোটাই লাগে। ওকে, বাকি চারোটাই হচ্ছে তোমার একদম ইম্পর্টেন্ট, 4টা থেকে কোনোটাই মানে এটা কম পড়বে এটা বেশি দরকার এরকম করা যাবে না। আর যদি তুমি অ্যান্সার করতে চাও এখানেও সেম কথা হয়, তোমাকে বাক্য হতে শব্দ শ্রেণী নির্ণয় করতে বলবে, অথবা একটা অনুচ্ছেদ দিয়ে মানে তোমাকে একটা অনুচ্ছেদের মধ্যে 5টা শব্দ দাগা দিয়ে বলবে এটা শব্দ শ্রেণী বা এটা পার্টস অফ স্পিচ বলো, অথবা তোমাকে একটা প্যাসেজ দিয়ে বলবে এখান থেকে 5টা বিশেষ্য, 5টা সর্বনাম, 5টা বিশেষণ বের করে দেখো, 5টা ক্রিয়াপদ বের করে দেখো। ঠিক আছে, এটা বলবে তোমাকে এইগুলো। ওকে, এবং এগুলো বোর্ড কোশ্চেনই ফলো করে। ব্যাখ্যামূলকের মধ্যে শব্দ গঠন বলতে কি বুঝো, কি বা বাংলা ভাষায় শব্দ গঠন করা যায়, এই কোশ্চেনটা তোমার হচ্ছে মানে এতদিন ছিল না, এখন যেহেতু শব্দ গঠন চলে আসছে, আগে তো শুধু সমাস উপসর্গ ছিল, এখন প্রত্যয় চলে আসে, শব্দ গঠন চলে আসে, এই কোশ্চেনটা চলে আসছে। রিস্ক হিসাবে হচ্ছে যেন রিস্কটা যত সম্ভব মিনিমাইজ হয় সেজন্য এটা দেখা যাও, নাহলে নর্মালি হচ্ছে তোমার উপসর্গ কাকে বলে, প্রয়োজনীয়তা, আর এই যে অর্থবাচকতা নেই অর্থদত্তকতা, এইটা মানে এটা তুমি শিওর থাকতে পারো যেটা পরীক্ষা হিসেবে বৈশাখ টাইপের একটা কোশ্চেন। ওকে, তো এই জন্য এই দুটো একদম মাস্ট দেখতে হবে।
প্রত্যয় কাকে বলে, কত প্রকার, কি কি, এটা একটা রিডিং দিয়ে গেলেই হবে, এটা তো ইম্পর্টেন্ট না। দুই একটা জায়গায় দুই একটা কলেজে আসছে, মাঝে মধ্যে এটা দেখা যায়, একটু একবার চোখে দেখা গেছো শেষ। আর যদি নির্ণয় করতে যাও, ব্যাস বাক্য সহ সমাস দিবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাস বাক্য সহ সমাস দেয়, এটা হচ্ছে কমনলি দেয়। আর প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো, যে একটা শব্দের মধ্যে তোমাকে প্রত্যয়, নাম সহ প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে বলছে, এটা রেয়ারলি দেয়, ঠিক আছে, এটা একটু আনকমন, ওকে, এটা একটু আনকমন, ওকে। নর্মালি ব্যাস বাক্য সহ সমাসই সব জায়গায় আসে। ইভেন টেস্ট পরীক্ষাও তুমি যদি টেস্ট কোশ্চেনগুলো দেখো, টেস্ট পেপার দেখো, তুমি দেখবা প্রকৃতি প্রত্যয় এটা মাত্র অল্প কয়েক জায়গায় আসছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাস বাক্য সহ সমাসই কোশ্চেন করে। বাক্য থেকে, আচ্ছা বাক্য তত্ত্ব থেকে কোশ্চেন আসার মতো আসেই তিনটা, আমি কি সাজেশন দিব, কোশ্চেন আসার মতো আসেই তিনটাই পেরে যাও, চলে আসবে। আর যদি বাক্য পরিবর্তন করতে হয়, তোমাকে হচ্ছে মানে 60টা বাক্য দিবে, 60টা বা 8টা দিবে, ওখান থেকে 5টা করতে হবে, 7টা না 8টা ভুলে গেছি, হোয়াট এভার, 7টা বা 8টা, এখান থেকে হচ্ছে তোমাকে 5টা লিখতে হবে। এবং ওখানেও কিন্তু চয়েস থাকবে, যে এতক্ষণ যা যা দেখাইছি না, তোমার কিন্তু এখান থেকেও চয়েস থাকবে, তোমার 7টা থেকে 5টা, মানে 7টা বা 8টা থেকে তোমাকে এরকম 5টা দিবে, যে এখানেও উচ্চারণ বানানোর জন্য তোমাকে 5টার একাধিক শব্দ থাকবে, এমন না যে 5টা ফিক্স করে দিছো, ওই 5টা থেকে তোমাকে দিতে হবে, ঠিক আছে। সো এই আর কি, ঠিক আছে, এই আর কি। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে এরকম বর্ণনামূলক লেখার কোনো সুযোগ নেই, এখানে তোমাকে মানে জিনিসটাকে শুদ্ধিকরণই করতে হবে। কিন্তু শুদ্ধিকরণ দুই রকম, তোমার কতে আসবে হচ্ছে 7টা বাক্য দিবে, 7টা বা হচ্ছে 8টা বাক্য দিবে, সেখান থেকে যে কোনো 5টা বাক্য শুদ্ধ করতে হবে। আর নাইলে হচ্ছে তোমাকে অনুচ্ছেদ দিয়ে দিবে, সেই অনুচ্ছেদটাকে তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। অনুচ্ছেদ থেকে মেইনলি, অনুচ্ছেদে 5টার মতো ভুল দেওয়া থাকে, অনুচ্ছেদে মেইনলি 5টা ভুল দেওয়া থাকে সাধারণত, 5টা ভুল দেওয়া থাকে সাধারণত, ওকে। তো তুমি যদি এই 5টা ভুল ঠিক করে অনুচ্ছেদটা সুন্দর করে লিখে আসো এবং ভুলগুলা পার্টটা আন্ডারলাইন করে দিয়ে আসো, আন্ডারলাইন কারেকশন, তুমি দেখবা এখান থেকে হয়ে যেতেছে। এবং এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এটার যে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের যে প্রিপারেশনটা না, লাইক যে মিস্টেক গুলো তোমার কারেকশন করে দিবে, এই মিস্টেক দুই জায়গাতেই কমন, ঠিক আছে, এই জায়গাতে কমন মিস্টেকসই আসে। এবং এই কমন মিস্টেকস এর জন্য বোর্ড কোশ্চেন এনাফ, ঠিক আছে, বোর্ড কোশ্চেন, ঠিক আছে। এবার নির্মিতি, নির্মিতি কোনটা কিভাবে লিখতে হয়, এটা যদি আমি বলতে চাই, এটা বলতে গেলে দেখা যাবে এইটা পিছিয়ে আধা ঘন্টা চলে গেছে। আমি যখন বাংলা ওয়ান শর্ট ক্লাস নিয়ে আসবো, তখন আমি প্রত্যেকটার ফরম্যাট, কোনটা থেকে লিখলে ভালো, কিভাবে লিখলে ভালো, কতটুকু কেমনে কি লিখবা, ডিটেলস ওখানে কথাবার্তা বলবো। এখান থেকে জাস্ট আমি সাজেশনটা দিয়ে যাচ্ছি যে নির্মিত 70 মার্কের জন্য পারিবারিক শব্দ অনুবাদ। তো তোমার যদি পারিভাষিক শব্দ মুখস্থ রাখতে সমস্যা হয়, ইউ ক্যান গো ফর দ্য ট্রান্সলেশন, বাট এখানে অনুবাদ না, আক্ষরিক অনুবাদ না, এখানে ভাবানুবাদ করতে হয়, যে একটা লাইন পরে সেই লাইনটা অ্যাকচুয়ালি আমি বাংলায় বলতে গেলে সহজে কিভাবে বলবো, সেই কথাটা আমাকে বলতে হবে, আক্ষরিক ট্রান্সলেশন না কিন্তু। সো একটু ট্রিকি পার্টটা, তুমি পারিবারিক শব্দটা দিতে পারো, যদি পারো পারিবারিক শব্দ দিতে পারো, আমি যেমন এটা দিছিলাম। দিনলিপি অথবা অভিজ্ঞতা, ভাষণ ও প্রতিবেদন, ভাষণ তো প্যারা আছে, প্রতিবেদনও একটু লেখা টাফ আছে, ঠিক আছে। তো সহজ মার্কের জন্য দিনলিপি পড়ে যাবা, আর কয়েকটা অভিজ্ঞতা জেনে যাবা। তুমি এখান থেকে যে কোনো একটা স্লটে প্রিপারেশন নিবা, হয় দিনলিপি অভিজ্ঞতা পড়বা, নাহলে ভাষণ প্রতিবেদন পড়বা, যে কোনো একটা পড়ো, ঠিক আছে। এখানে আমি দিনলিপি প্রেফার করি। বৈদ্যুতিন চিঠি, আবেদনপত্র, এখানে দুইটাই ইজি, তুমি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারো। সাংস সামান্য ভাব সম্প্রসারণ, এই জায়গায় ভাব সম্প্রসারণ হচ্ছে ফিক্সড, লেখা বেশি, এখানে মার্ক, আর মার্কও হচ্ছে এখানে একটা রেঞ্জ ফিক্স, রেঞ্জটা খুব ক্লোজ। তুমি যদি ভালো লিখো তোমাকে 10-এ 7 দিবে, খুব ভালো লিখলে 8 দিবে, আর যদি খারাপ লেখো অন্তত তোমাকে 5-এর নিচে দিবে না, তোমার সাইজের কারণে হইলেও তোমাকে 5-এর নিচে দিবে না। বাংলা সেকেন্ডে কোয়ান্টিটি ম্যাটার্স, বাট সাংস সামান্য তুমি লিখতেছোই কয়েক লাইন, এইখানে যদি তোমার লেখা খারাপ হয়, এখানে যদি তুমি ভুল লেখো, তোমার মার্ক 2-3 পর্যন্ত নামায় দিতে পারে, এটা একটা সাংস সামান্য একটা ভয়ের ব্যাপার। বাট তুমি যদি এটা ভালো লিখতে পারো, তোমাকে 8-9 পর্যন্ত দিয়ে দিবে, বুঝতে পারছো, মানে সাংস সামান্য এমন মার্ক, এখানে যেমন মার্ক উঠার পসিবিলিটি অনেক, নামার পসিবিলিটি অনেক। আর ভাব সম্প্রসারণে তুমি খুব বেশি পাবে এমন, কিন্তু তোমাকে যত খারাপ লেখো তোমাকে 5-এর কম দিবে না, সাইজের কারণে হইলো। 2 থেকে 2.5 পেজ লিখছো, যতই যা লেখো, মানে তোমার স্যারের কাছে তোমার লেখা একদমই পছন্দ হয়নি, তাও তোমাকে 10-এ 5-এর কম দিবেই না, সাংস সামান্য 2-3ও দিয়ে দিতে পারে, কারণ লেখা তো অল্প, ছোট পরিমাণ না। সো রিস্ক বেশি, রিওয়ার্ড বেশি, এখানে রিস্কও কম, রিওয়ার্ডও কম, ইউ ক্যান চুজ অ্যাকর্ডিং, ওকে। এবং সারাংশ তোমার একটু আনকমন বেশি আসে, সারমর্ম কমন বেশি আসে, বাট পড়তে এখানে অনেক হয়, এখানে আসলে অনেক পড়তে হয়, বুঝছো, মানে তোমার যদি কমন পেয়েছে অনেক রকম পড়তে হবে, এবং নিজেও কিছু আনকমন আসলে যখন লিখে আসতে পারো, সেটা প্র্যাকটিসও করা লাগবে, ভালো প্র্যাকটিস দরকার হয়, এটা দিস রিকোয়ার্স আ লট অফ প্র্যাকটিস। সংলাপ, খুদে গল্প, এই দুটার মধ্যে আমি সংলাপ প্রেফার করব, খুদে গল্প দেখতে পারো, বাট লেখা বেশি তো সংলাপটা সুন্দর। আর প্রবন্ধ রচনা 5টা থেকে একটা দিতে হয়, প্রবন্ধ রচনা 5টা থেকে একটা দিতে হয়, প্রবন্ধ রচনা নিয়ে আমি আসতেছি, ঠিক আছে, এটা আমি লাস্টে কথা বলতেছি। নির্মিতি থেকে তুমি যদি দিনলিপি দিয়ে যাও, দিনলিপির মধ্যে তোমার
এখান থেকে সবচেয়ে বেশি আসছে এবং আসার সম্ভাবনা হচ্ছে বাংলা নববর্ষ উদযাপনের অনুভূতি, তারপর হচ্ছে তোমার কলেজ জীবনের প্রথম দিনের দিনলিপি, তারপর হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনলিপি, এখান থেকে মহান বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে যে কোনো একটা দিবসে তোমার অনুভূতি বা কলেজে কেমন কাটছে সেটা নিয়ে দিনলিপিও মোটামুটি ইম্পর্টেন্ট। পদ্মা সেতু এটা দরকার নেই, এটা হচ্ছে তোমার গত বছরের সাজেশন হিসেবে ছিল, চলে আসছে, বাট আমি বলবো এটা এখন এত দরকার নেই। ওকে, এই 3-4টা মোটামুটি দেখা যাও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, তুমি এখান থেকে হচ্ছে একটু ট্রেন্ড হিসেবে জুলাই বিপ্লবটা দেখতে পারো, যে জুলাই বিপ্লবের যে দিনটা 5ই আগস্টের দিনটা, তুমি সেটা নিয়ে হচ্ছে যদি দিনলিপি আসে তুমি সেগুলো নিয়ে, বা জুলাই বিপ্লব নিয়ে তোমার যে কোনো জুলাই বিপ্লবের যে কোনো একটা দিনের দিনলিপি তুমি সেটা নিয়ে বলতে পারো। মাঝখানে 5 দিন নেট ছিল না, তুমি একদিন তোমার যে ইন্টারনেট ছাড়া একটা দিন সেটার কথা তুমি লিখতে পারো। ওকে, সেটা দেখতে পারো। প্রতিবেদনের ক্ষেত্রে ঠিক আছে, তুমি কথা হচ্ছে দিনলিপি দিয়ে গেলে, বাট তোমার কথা হচ্ছে প্রতিবেদন যদি ইজি আসে দিয়ে দিলাম, ফরম্যাট তো মোটামুটি ফিক্সড দিয়ে দিলাম। তো যদি কেউ প্রতিবেদন দিতে চাও প্রতিবেদনের ক্ষেত্রে আমি প্রেফার করব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা দেখবা, খাদ্যে ভেজালের কারণটা দেখবা, তারপর হচ্ছে বৃক্ষরোপণ অত দরকার নেই, কলেজ পাঠাগারটা দেখবা, তারপর হচ্ছে কলেজে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এবং আরেকটা আছে এখানে, সেটা দেওয়া নেই, হচ্ছে যানজট, এটা নিয়ে দেখবো। ঠিক আছে, যানজটটা একটু দেখা যাবা, যানজট আছে, সড়ক দুর্ঘটনা আছে, ঠিক আছে, এই দুইটা একটু দেখা যাও, কারণ মানে ট্রেন্ডিং অলওয়েজ হয় এরকম প্রবলেম, এবং যেটা কারণে মনে করতে সাফার করতে পারে, সেগুলো নিয়ে তুমি যদি বলো যানজট, সড়ক দুর্ঘটনা, খাদ্য ভেজাল, দ্রব্যের ঊর্ধ্বগতি, মানে এই 4টা হচ্ছে সবচেয়ে কম। টেস্ট পরীক্ষার কোশ্চেন দেখো, বোর্ড কোশ্চেন দেখো, ঘুমায় আসছে। আর সাথে তোমার হচ্ছে মানে কলেজের প্রতিবেদন হিসেবে বা হচ্ছে মানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হিসেবে এই বিভিন্ন দিবস পালন বলো, তারপর হচ্ছে কলেজে পাঠাগার জরিপ বলো, এগুলো টুকটাক আসে। ওকে, এগুলো কাহিনী। পুনর্মিলন অনুষ্ঠান আমার কাছে পার্সোনালি ইম্পর্টেন্ট মনে হয় না, যদি দেখতে চাও দেখতে পারো, বৃক্ষরোপণের মতো ইচ্ছা। বৈদ্যুতিন চিঠি, আচ্ছা এখানে বৈদ্যুতিন চিঠির সাথে আমি পত্রের সাজেশন একসাথে দিয়ে দিচ্ছি, বৈদ্যুতিন চিঠি অথবা পত্র। ঠিক আছে, পত্রের মধ্যে মানে আবেদন পত্র ছাড়া যদি অন্য কোনো পত্র আসে, সেখানে হচ্ছে তোমার এই টপিকগুলা রিজেম্বল করতে পারে, এই টপিক থেকে সেম কোশ্চেন দিতে পারে। যে ধরো তোমার বৈদ্যুতিন চিঠির সাথে আবেদন পত্র দেওয়ার কথা না, আবেদন পত্রের জায়গায় তোমাকে দিয়ে দিচ্ছে, তোমাকে হচ্ছে রেগুলার ইনফর্মাল লেটার দিয়ে দিছে, সেই ক্ষেত্রে টপিক কি হবে, এই বৈদ্যুতিন চিঠির টপিকগুলোই তোমার দিবে। ঠিক আছে, ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল, এটা নর্মালি বৈদ্যুতিন চিঠি হিসেবে সবচেয়ে বেশি আসে, এটা বৈদ্যুতিন চিঠি হিসেবে সবচেয়ে বেশি দেখা যায়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আমন্ত্রণ, এটাও এখানে সবচেয়ে বেশি দেখা যায়। মোবাইল ফোন ব্যবহারের কুফল, এটাও ওখানেই দেখা যায়। শুভেচ্ছা জানিয়ে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, আচ্ছা শুভেচ্ছা জানিয়ে এই পার্টটা হচ্ছে তোমার বৈদ্যুতিন চিঠি পত্র দুইটার জন্য ইম্পর্টেন্ট। দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত, এটা তোমার পত্র আসতে পারে, ইমেল আসতে পারে, এটা আসলে বলা যায় না, জরুরি রক্তের প্রয়োজন, মানে এই দুটো ইমেল বেশি আসে। ঠিক আছে, মানে ইমেল আসার কারণ হচ্ছে তুমি দেখো দুর্ঘটনার বিস্তারিত, জরুরি রক্তের প্রয়োজন, এই দুইটাই কিন্তু আর্জেন্সি, খুব আর্জেন্ট সিচুয়েশন। তো আর্জেন্ট সিচুয়েশনে কিন্তু পত্র যেতে অনেক সময় লাগে, আর্জেন্ট সিচুয়েশনে কিন্তু ইমেলটা হচ্ছে ফাস্ট। ঠিক আছে, তো যেহেতু এখানে আর্জেন্ট সিচুয়েশন, এখানে ইমেল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, আর তোমার এই যে নিচের যে কয়েকটা আছে, সদ্য পড়া বই, তারপর যে কলেজে অনুষ্ঠিত কোনো সাহিত্য সংস্কৃতি সপ্তাহ বা সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান, বা কলেজে অনুষ্ঠিত মিলাদ বা ক্রীড়া প্রতিযোগিতা বা মাদকাসক্তির কুফল বা এখানকার কুফলগুলা, এগুলা পত্র হিসেবে বেশি আসে, এগুলো হচ্ছে পত্র হিসেবে বেশি আসে। আর এগুলো হচ্ছে ইমেইল বা বৈদ্যুতিন চিঠি হিসেবে বেশি আসে। ঠিক আছে, কিছু খুদে বার্তাও আছে, ওগুলা দেখতে পারো, আমি খুদে বার্তা সাজেশন এখানে আনিনি, তুমি বৈদ্যুতিন চিঠি বা পত্রের জন্য যা যা লাগবে সেগুলো। ঠিক আছে, আবেদনপত্র হিসেবে কি কি আসে, আবেদনপত্র হিসেবে এখানে যা যা আছে, মানে আমার পার্সোনাল কথাবার্তা হচ্ছে, এখানে কিছুই বাদ দিও না, আবেদনপত্র মোটামুটি সব পড়ে ফেলে, আবেদনপত্র তো ছোট আছে, খুব বেশি কঠিন না, এবং মোটামুটি যে নিয়োগ লাভের যে আবেদনপত্রগুলো আছে না, এটা মোটামুটি সিমিলার, কারণ হচ্ছে শিক্ষক বলো ব্যবস্থাপক বলো, তোমার এখানে সিভিটা আর কি একটু কম বেশি হবে, বাট ফরম্যাট এই দুইটার সেম। ওকে, ফরম্যাট এই দুইটার সেম গেল। নির্মিতির মধ্যে সামনের মধ্যে দিতে চাও, কমন কিছু আশা করছেন আমি এদিকে দেখাইছি, বাট কথা হচ্ছে আমি যেহেতু বললাম এখানে ডাইভার্সিটি অনেকের মধ্যে তুমি দেখবা যে আমি যা বলছি সেখান থেকে কমন পড়তেও পারে, আবার নাও পড়তে পারে, ভাব সম্প্রসারণ কমন পড়ার পসিবিলিটি অনেক, বাট সারাংশ স্পেশালি সারাংশের ক্ষেত্রে কমন 50-50, পড়তে পারে নাও পড়তে পারে, কারণ সারাংশ ডাইভার্স, কোন জায়গাতে দিবে এটা আসলে বলা যায় না। ঠিক আছে, এবং সারাংশ কিন্তু পরীক্ষা আসেও কম, সারাংশ কিন্তু একটু রেয়ার। কমন হচ্ছে সারমর্ম বেশি আসে। ঠিক আছে, এটা হচ্ছে সারাংশের ইয়াগুলা, সাজেশন গুলা, যেমন আজকের দিনে একটা আশ্চর্যভাবে তোমার হচ্ছে সৌন্দর্যপূর্ণ, আশ্চর্যভাবে কিসের উপর নির্ভরশীল একটা ইয়ে আছে না, তো ওই যে তারপর হচ্ছে তোমার কিসে হয় মর্যাদা, অভাব আছে বলি এই হচ্ছে জগৎ সুন্দর, তাও মানুষের সুন্দর মুখ দেখে হচ্ছে অভিভূত হইও না, মানে এইগুলো হচ্ছে বারবার হচ্ছে আসা, লাইক এই 4
ওয়ার্ডটা তোমার হচ্ছে মানে অনেকবার আসছে, নিচের গুলোও আসছে, বাট এগুলো 6-7 বারের মতো আসে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে সারমর্মের কথা বলছি, সারমর্ম হচ্ছে তোমার এইগুলা টপ নচ ইম্পর্টেন্স, এগুলা বারবার আসা, পরের মুখে শেখা বলি, এটা তো আমার নিজে পরীক্ষাতে আসছিল। সো এগুলা দেখা যাবা, এগুলা হচ্ছে মাস্ট আসবে, এগুলো হচ্ছে মাস্ট আসবে। এবং সাথে তুমি আরো কয়েকটা যদি এক্সট্রা দেখতে পারো, বাট এই কয়েকটা একদমই বাদ দিও। ভাব সম্প্রসারণে কি করো? ভাব সম্প্রসারণ মোটামুটি কমন সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখান থেকে তোমার দুইটা আসে, একটা হচ্ছে তোমার উক্তিমূলক, অথবা হচ্ছে কবিতার পার্ট, অথবা হচ্ছে কবিতার অংশ। কবিতার অংশ তোমাকে ধরো দিল যে আপনারালয় বিব্রত রহিতে, অথবা দিল স্বদেশের উপকারে নাই যাহার মন, ঠিক আছে, অথবা দিল হচ্ছে ওই যে তোমার 2 বিঘা জমি লাস্টের লাইনে যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, এরকম লাইনগুলা কবিতার বিভিন্ন হচ্ছে পার্ট দিতে পারে, অথবা তোমাকে এরকম মুক্তি দিতে পারে যে প্রাণ থাকিলে প্রাণী হয়, মন থাকলে মানুষ হয় না। সো এইগুলো হচ্ছে ভালো করে দেখে দেবে, ঠিক আছে, এগুলো হচ্ছে ভালো করে দেখে দেবে। এই যে স্বদেশের উপকারে নাই যাহার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, এইগুলা, ঠিক আছে। তো এইরকম বেশ কিছু আছে, দেখা যাবে। এখানে দিনলিপি না, এটা আসলে এটা সংলাপ হবে, এটা দিনলিপি না, এটা সংলাপ হবে, ঠিক আছে, এটা সংলাপ হবে। সংলাপের জন্য আমি হচ্ছে এখানে কমন যেগুলো আসে সেগুলো যদি একটু বলি, এখানে যদি কমন বলি, নারী শিক্ষার গুরুত্ব বারবার আসে, বিজ্ঞান চর্চার গুরুত্ব আসে, ফেসবুকের সুফল কুফল আসে, বই পড়া আসে, 7ই মার্চের ভাষণ আগে আসতে এখন দরকার নেই, বাল্য বিবাহ কম, ইংলিশ শিক্ষার গুরুত্ব এত আহামরি ইম্পর্টেন্ট না, এই দুটো একটু ট্রেন্ডি, ঠিক আছে। তো মোটামুটি এই কয়টা থেকে হচ্ছে চলে আসবে ইনশাল্লাহ, এই কয়টা থেকে চলে আসবে ইনশাল্লাহ। বাট স্টিল তুমি বোর্ড কোশ্চেন আরো একটু দেখো যে এগুলো বাইরেও তোমার কাছে পার্সোনালি কিছু আসার মধ্যে ইম্পর্টেন্ট মনে হয় কিনা, তোমার কাছে যখন সাজেশন দিছি বলছে ঠিক এগুলোই পড়তে হবে এমনও কিন্তু না, তুমি এগুলো বাইরেও যদি পড়তে চাও যে আমি আরেকটু এক্সট্রা করে পড়তে চাই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ওকে। বাট সবচেয়ে বেশি পসিবল কে আমি সেই কয়েকটা তোমাকে দাগায় দিয়ে গেলাম, ঠিক আছে, সেই কয়েকটা তোমাকে দাগায় দিয়ে গেলাম। আমি কিন্তু প্রত্যেক জায়গায় ক্লিয়ার করে তোমাকে বলে যাইতেছি, ঠিক আছে। খুদে গল্প থেকে কি কি পড়তে পারো সেটা দেখাইছি, খুদে গল্প থেকে হচ্ছে দেখতে পারো এই কয়টা সাজেশন আমি বোর্ডে আসা পাইছি, কম বেশি মিলে হচ্ছে এই কয়টাই আসছে, দেখে যেতে পারো। প্রবন্ধ রচনার ক্ষেত্রে, প্রবন্ধ রচনা যেটা আমি বলতে নিছিলাম, প্রবন্ধ রচনার যে 5টা টপিক হচ্ছে আলাদা থাকে, ঠিক আছে, 5টা টপিক থেকে আসে। যেমন এর একটা টপিক হচ্ছে তোমার গুণাবলী, চারিত্রিক গুণাবলী, তোমার 5টা টপিক থেকে 5টা দিবে। একটা টপিক হচ্ছে চারিত্রিক গুণাবলী, একটা টপিক হচ্ছে বাংলাদেশের বিভিন্ন উৎসব বা বাংলাদেশের বিভিন্ন হচ্ছে জিনিসপাতি, প্রাকৃতিক সৌন্দর্য, ষড়ঋতু, উৎসব আছে, ষড়ঋতু আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, এগুলা থেকে একটা দিতে পারে। একটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি থেকে দিতে পারে, টপিক এরকম। একটা হচ্ছে তোমার শিল্প থেকে দিবে, আরেকটা হচ্ছে সাম্প্রতিক থেকে দিবে, ঠিক আছে, আরেকটা হচ্ছে সাম্প্রতিক থেকে দিবে। তো আমি বলবো এখান থেকে সাম্প্রতিকে লেখার অনেক জায়গা আছে, দ্রব্য উর্দুগতি, মাদকাসক্তি, এগুলো তুমি সংজ্ঞা, বর্তমান অবস্থা, অপকারিতা, প্রতিকার, বাংলাদেশ অনেক কিছু নিয়ে লিখতে পারবা, এটা প্রিপারেশন নিবা। পর্যটন শিল্প থেকে এই পর্যটন পোশাক শিল্প, এই দুটো দেখে যাবা, ইনফরমেশন দেওয়ার মতো প্রচুর আছে। আর বিজ্ঞানটা দেখে যাবা, বাংলাদেশ বা এই যে গুণাবলী এই জায়গায় লেখার না খুব বেশি জায়গা নেই, তুমি দেখবা মোটামুটি 8-10 পেজে পর তোমার ঘুরে ফিরে সেম জিনিসই লিখতে হইতেছে, বাট এইগুলো তুমি অনেক কিছু লিখতে পারছো, ঠিক আছে। সো যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো থেকে ভালো করে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে এবং এখান থেকে সুন্দর করে লিখে আসলে A+ আনা সবচেয়ে সহজ হয়ে যাবে, ঠিক আছে। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।